Hello, Namaskar, Namaste, Sat Sri Akal. I welcome you all to a brand new episode of Get Set of GST. এই যে তুই ঢুকলি জেএস ইউনিভার্সিটিতে, আমি একজন লেম্যান, আমি জানি না। এবার আমাকে তুই 11 থেকে এই যে কলেজের ঢোকা অবধি জার্নিটা, গোটাটা তোর জার্নিটা আমার সাথে শেয়ার কর। সিএসসির মধ্যেও যে এত কিছু আছে আমি সেটা জানতাম না। তারপরে এসে জানতে পারি ডেটা সায়েন্স, এআইএমএল, কোড, সাইবার সিকিউরিটি, তারপর অনেক কিছু আছে। একটা কম্পিটিটিভ এক্সামের যে প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন তো আর আমার নিশ্চয়ই নর্মাল যে এক্সাম থাকে তার সাথে মেলে না। তো সেই যে প্যাটার্ন আলাদা হচ্ছে, সেটার যে প্রিপারেশন আলাদা হচ্ছে, সেটার সাথে তুই কীভাবে ডিল করছিস? ফার্স্ট টাইম এক্সাম দিই WBJEতে, অনেকটা ডিফিকাল্ট ছিল যে আমার জন্য, যে একটা ওয়েমার শিটের এক্সাম অ্যান্ড আমি কিভাবে সলভ করবো। একটু কলেজ বুঝিয়ে দেয় যে তোমার পরবর্তীকালে লাইফটা কীরকম হবে, যেটা আমি নিজেকে জাজ করতে পারবো, ওটা সবসময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে কি বললো সেটা নিয়ে আমি যত ভাববো, সেটাতে আমার উপরে সেটা হার্মফুল এফেক্ট ফেলবে। জেএস ভালো। Hello, Namaskar, Namaste, Sat Sri Akal. I welcome you all to a brand new episode of Get Set of GST. So me, Shoharda Roy Chaudhary from Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology is going to be your host for today. And with me as a guest today I have I am Piyushi Vera. I am CSC student at JS University. I am a second year student. তুই একটু ফ্রি হয়ে যা, প্যানিক করিস না, এমন Okay. কিচ্ছু নেই। এটা একদম একটা ফ্রি পডকাস্ট, আমরা দুজনে এমনি আলোচনা করব, একটু শুধু কথা হবে, নাথিং টু ওয়ারি। সো কাম ডাউন। এবার বল, কেমন আছিস? চলছে ভালো কলেজে। তো কলেজ লাইফ তো যথেষ্ট মজার, হ্যাঁ, কলেজে এসে মজা হচ্ছে, তাহলে এখনও তো প্যানিক করার কিছু নেই, ফ্রি। যে আমার WBJEতে রেজাল্ট আসে, তারপর হঠাৎ করতে আমার র্যাঙ্ক খারাপ হয়েছিল একটু। ইউজুয়ালিতে আমি পড়ি না, তো খারাপ হয়েছিল। তো তারপর হঠাৎ করতে আমার একটা দাদা থ্রুতে আমার এখানে জানতে পারি যে JS ইউনিভার্সিটিতে ভালো প্লেসমেন্ট হয়, বাগারে বাগারে সব জানতে পারি। তারপর অ্যাডমিশন করতে আসি। ফার্স্ট দিন অ্যাডমিশন নিইনি, সেকেন্ড ডেতে অ্যাডমিশন নিয়েছিলাম। ফার্স্ট ডেতে এসে জিজ্ঞাসা করি, তারপর ক্যাম্পাস ঘুরি, দেখে মোটামুটি ভালোই লেগেছিলো। বেশি এক্সপ্লোর করিনি, কারণ আমি আউট অফ কলকাতা, মানে কলকাতার নয়, তো বেশি এক্সপ্লোর করিনি। আমি জানতাম না যে এত এত কিছু আছে। কিন্তু তারপর আমি ভর্তি হই, তার সেকেন্ডবার এসে তারপর জানতে পারি যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিএসসিটা জানতাম, বাট সিএসসির মধ্যেও যে এত কিছু আছে আমি সেটা জানতাম না। তারপরে এসে জানতে পারি ডেটা সায়েন্স, এআইএমএল, কোড, সাইবার সিকিউরিটি, তারপর অনেক কিছু আছে। তো এখন আমি ডেটা সায়েন্স স্টুডেন্ট। তো এই যে তুই বললি কলকাতার বাইরে, তুই এখানে থাকিস না, তো এই যে বাইরে থেকে আসা, এই চেঞ্জটা কি করে কি করলি? চেঞ্জটা খুব টাফ ছিল আমার জন্য, কারণ পুরোটাই চেঞ্জ আমার জন্য। এটা সবার জন্যই হয় যারা বাইরে থেকে আসে, কারণ তাদের জন্য এই নেচার, ওয়েদার অ্যান্ড কমিউনিকেশন, মেনলি কমিউনিকেশন, মানুষদের সাথে কমিউনিকেট অ্যান্ড ফ্রেন্ডস। তোমার পুরো ফ্রেন্ডস আলাদা হয়ে যাচ্ছে, তুমি পুরো আলাদা আসো, কোন মানুষের সাথে তুমি মিশবে, এটা খুব টাফ একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমার যে নিয়ার বাই আমার ফ্রেন্ডসরা আছে খুব ভালো, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি অনেক সাপোর্ট পেয়েছি তাদের কাছ থেকে। আমি এত কিছু জানতাম না, তারা যতটা জানতো, ও তারা আমাকে প্রচুরভাবে সাহায্য করে, হেল্প করে। তো এই যে তুই জেএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলি, এটার জন্য যে তুই নিজে বলে যে তুই পড়াশোনা একটু কমই করিস, নাথিং টু ওয়ারি, আমি নিজেও অতটা খুব একটা পড়াশোনা করি না। তো আমরা অ্যাডমিশন নিলাম, তো এবার আমার তো যেহেতু আমি আমার ফার্মাসি, আমার সেক্টরটা একটু আলাদা। তো তুই আমাকে বল যে এই অ্যাডমিশনের প্রসেসটা কী করে কি হয়, তুই কি করে এই টাইমটা প্রিপেয়ার করেছিলি জেইর পর, এবার কোথায় কি পাবো আপন মাই র্যাঙ্ক সেরকম। তাহলে প্রিপারেশন যেটা বলছিস জেইর আগে, তো কীভাবে তুই আমাকে বোঝাবি যে আমি একজন লেম্যান, আমি জানি না। আমি 12-এর বোর্ড দিচ্ছি, আমি PCM নিয়েছি 11-এ। এবার আমাকে তুই 11 থেকে এই যে কলেজের ঢোকা অবধি জার্নিটা, গোটাটা তোর জার্নিটা আমার সাথে শেয়ার কর। ওকে, আমার জার্নিটা, হ্যাঁ, ফার্স্ট অফ অল বোর্ডস নিতে নিতে আমি প্রথমে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করবো ভেবেছি, সেই জন্য অ্যান্ড WBJEE দেবো অ্যান্ড মেন্স দেবো বলে আমি একটা কোর্স কিনেছিলাম PWতে। তো সেইটা কন্টিনিউ করি। তো সেই সময় কোর্স পড়তাম, কমই পড়তাম, এতটা বেশি পড়তাম না।
কিন্তু বোর্ডসের পর যে চাপটা মেনলি পড়ে, সবার ক্ষেত্রেই পড়ে, আমার ক্ষেত্রে একার হয়তো পড়েনি, বাট সবার ক্ষেত্রেই পড়ে যে বোর্ডসের এক্সামের চাপ। কারণ বোর্ডস সবার তো ভালো যায় না, সবাই একটা প্রমাই থাকে যে আমার ভালো হয়নি, বা আমি কি করব, আমার কেমিস্ট্রি খারাপ হয়েছে, ফিজিক্স খারাপ হয়েছে। তোকে দেখে যা মনে হচ্ছে তোর যত না খারাপ হয়েছিল তুই ভেবেছিসই মনে হচ্ছে বেশি খারাপ হয়েছে। না, আমার বোর্ডস অ্যাকচুয়ালি ভালো হয়েছিল, আমার বোর্ডস খুবই ভালো হয়েছিল, বাট আমি একটু ভেবেই নিয়েছিলাম যে আমার খুব খারাপ হবে। তারপর যে WBJEতে তো আমি গিয়েছিলাম, আর এই যে 1 মাস পুরো ভেবেই গেছি কি করব, কেন আমি কিছুই পড়িনি, কি করব। তুই যদি ভেবেই যাস তাহলে পড়বিটা আর কখন? না, পড়বো বা ব্যাপারটা এরকম না যে আমি পড়িনি, পড়েছিলাম, বাট আমার সিলেবাসটা অল সিলেবাস কমপ্লিট ছিল না। তো সেই সময় আমার প্যানিক চলে আসলো যে আমি কিভাবে কমপ্লিট করব। এটা সবার ক্ষেত্রেই হয় যে প্যানিকটা আসে যে আমি কিভাবে কমপ্লিট করব। এখানে মক টেস্টের ব্যাপার আছে, আমার মক টেস্ট ক্লিয়ার ছিল না। তারপরে এক্সট্রা আলাদা ছিল যে তোমার পাশের বাড়িতে পড়ছে একজন কেউ, আর তুমি দেখছো, আর তোমার ফ্যামিলির লোক এসে বলছে ও পড়ছে, তুই পড়ছিস না, তুই কি করছিস, এসব অনেক চাপ এটা তো থাকে। আমাদের মানে প্রতিদিনকার ব্যাপার যে অমুকের ছেলে পাশের বাড়িতে অমুকে পড়ছে, তুই কেন পড়ছিস না, দেখবি ও কত এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার সাথে ওইটাই হয়েছে, এটা পুরো রিয়েল যে আমার সাথে ওইটাই চলছিল। ওই সময় ঘুমের খুব বাজে কন্ডিশন হয়ে যায় যে তোমার ঘুম ধরে না, রাত্রিবেলা একটা ট্রমা চলে আসে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। অ্যান্ড তুমি এক্সামও দিতে যাও সেই ভেবেই যে আমার দ্বারা হবে না, বা এক্সাম হল থেকে বেরিয়েও তুমি একটা আলাদাই ভয়ে থাকো। তারপর তো রেজাল্ট চলে আসে, তারপর আগে বোর্ডসের রেজাল্ট আসে, তারপর বোর্ডসের রেজাল্টের পর তুমি হয়তো কারো খারাপ গেছে, কারো ভালোও যেতে পারে, কারো খারাপ গেছে, সেই আলাদা একটা জিনিস। তারপর WBJEতে তার হয়তো তাও খারাপ গেছে, তখন প্রচণ্ড ভাবায় মানুষকে যে আমি কি করব। তো সেই সময় মাথাকে স্থির করে একটা জিনিস নিয়ে ভাবা উচিত যে কি করা উচিত আমার এই সময়। নো প্যানিক, কারণ তো মানে সে তো 100 বার যে আমি নিজে যেটা করব, যেটা আমি নিজেকে জাজ করতে পারবো, ওটা সবসময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে কি বললো সেটা নিয়ে আমি যত ভাববো সেটাতে আমার উপরে সেটা হার্মফুল এফেক্ট ফেলবে। এটা সবাইকেই করে, কারণ সবার মধ্যে প্যানিক চলে আসে সেই সময়। এবার সেইটাই আমি বলবো যে না করো, নিজেকে কাম রাখো, কারণ তুমি কাম না হলে পাড়ার লোক কি বললো তুমি। ঠান্ডা মাথা রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এমনি ওই টাইমটাতে অনেক প্রেশার চলে। আমার একটা নতুন করে জীবনের ফেজ স্টার্ট হচ্ছে, আমার স্কুল লাইফটা শেষ হচ্ছে, নিউ প্লেস, নিউ ফ্রেন্ডস, এভরিথিং নিউ, একটা লাইফের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে যায়। আর ওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমি এবার যেটা চুজ করব, আমি এবার যেটা সিলেক্ট করব, ওটার উপর মানে দ্যাট উইল ডিফাইন আওয়ার হোল লাইফ, যে এরপর আমি কি হব, কি করব না করব। তো এইটাতে যেটা বুঝলাম, তুই যতই মুখে বল যে ঘাবড়াইনি, অতটা পাত্তা দিইনি, চেষ্টা করেছি, তুই ঘাবড়ে তো ছিলিস যা মনে হচ্ছে। হ্যাঁ, ঘাবড়েছিলাম, অ্যাকচুয়ালি ঘাবড়েছিলাম। আমার এখনও মনে আছে, হয়তো আমি আমার বাবার সাথে এক্সাম দিতে গিয়েছিলাম, আমি স্টিল স্ক্রোল করছিলাম কি পড়া উচিত, কি পড়া উচিত। হয়তো তখনও খুঁজছিলাম কি নতুন টপিক পড়া উচিত, কিন্তু এই ভুলটা না করা। 1 মাস আগে যতটা তুমি পড়েছো সেইটাকে রিভাইজ করা, কারণ তুমি নতুন টপিক খুঁজতে গেলে তোমার মাথা হ্যাং করবে, নতুন টপিক ভাবতে গেলে তুমি সেটাও মনে রাখতে পারবে না, যেটা পুরনো পড়েছো সেটাও পড়তে পারবে না। এন্ডে লাস্টের দিকে এসে নতুন টপিক নিয়ে না করে যেটা আমার অলরেডি করা আছে, পড়া আছে, তো আই শুড রিভাইজ মোর অন দ্যাট, আমি ওটার উপরে বেশি ফোকাস করব। আর নতুন করতে গেলে ওই পয়েন্টটা আমার ঘেঁটে যাবে, ঠিক? তো এটা তো হলো তোর প্রিপারেশন, তুই কিভাবে কি করলি, লোকে কিভাবে ডিল করলো। এবার এটাকে ওভারকাম করে তুই যখন এবার অ্যাডমিশন নিতে গেলি, তারপর তুই কলেজ সিলেক্ট করলি কি করে, বা কি করে এইটাই তোর ফাইনাল ডিসিশন হলো যে না এবার আমি JIS ইউনিভার্সিটিতে পড়ব? JIS ইউনিভার্সিটিতে পড়া তো আমি বললাম যে আমার কোনো কানেকশন নেই, মানে কোন কলেজে বা কি এইসবে কোনো কানেকশন ছিল না, আমি জানতাম না। তো আমার একটা দাদা পড়ে, হ্যাঁ, এইটা আমি জানতাম যে কেউ না কেউ কেউ রিলেটিভ একটা ফ্যামিলিতে কেউ না কেউ এরকম থাকবে। রিলেটিভও না, কিন্তু
দূরের কেউ একটা সিনিয়র দাদা পড়তো। এরকম হয় যে কেউ একজন চেনা বেরোবে যে না তুমি এটা দেখো, তুমি এটাই করতে চাইছো, এটা কিন্তু ভালো। সে একজন কেউ না কেউ থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য পাথ যে আমাদের গাইড করে দেয়। তো তোর ক্ষেত্রে সেটা একজন কেউ দূরের দাদা ছিল, তো সে কিভাবে গাইড করেছিল? সে গাইড করেছিল বলতে আমার ফ্যামিলিতে আমার একটা দাদা আছে, সে আমাকে গাইড করতো। আমার টিউশন বল, এই পিসিএম বা মাধ্যমিকের পর কী করা উচিত বা কী নিয়ে পড়া উচিত, সে আমাকে সবটাই গাইড করতো, কারণ আমার বাবা মা সবটাই তাকে বিশ্বাস করে বলতো। ফিউচারটাও মনে হয় আমার তার উপরই ছিল, এরকমও বলতে পারো। কিন্তু সে গাইড করতো, তারই স্টুডেন্ট ছিল এইখানে আমার সিনিয়র যে দাদাটা, তারই স্টুডেন্ট ছিল, তিনি একজন টিচার ছিলেন, তারই স্টুডেন্ট ছিল। তো তিনি বললেন যে এরকম আমার একটা স্টুডেন্ট পড়ে, অ্যান্ড তুই তার সাথে আলোচনা কমিউনিকেশন করতে পারিস। তো তারপর কমিউনিকেশন করলাম, সে বলার পর জেএস ভালো, জেএস অনেকটা হেল্পফুল, অনেক অনেক ফ্যাকাল্টি অনেক হেল্পফুল, জেএস ভালো। তো এই যে এবার বোর্ডস হলো, যেই হলো, কলেজে ঢুকলি, কলেজে গিয়ে পড়াশোনা ছাড়া আর কি কি করিস? পড়াশোনা ছাড়া মাস্তি। তো কলেজে উঠলেই যে নতুন একটা একটা তো বাড়ির লোক বলে বা যে কোনো বড় বলে যে 11-এ উঠলেই পাখা গজায়, যে ডানা মেলবে। এবার 12-এর পর কলেজে যখন ওঠে তখন আরও একটা নতুন রকমের পাখা গজায়, বলে না এবার আমি অন্য জায়গায় যাচ্ছি, এবার আমি কলেজে হবে। তারপর এখন একটা ব্যাপার থাকে কলেজ রোম্যান্স, প্রেম করা হবে। সেই বিষয়ে তুই কতটা এগোলি? প্রেম আমার দ্বারা হবে না। প্রেম হয়নি। হয়নি না কি হয়েও হয়নি, কোনটা? প্রেম করার ইচ্ছা হয়নি। যা, তো হঠাৎ ভরসা উঠে গেল? না না, ভরসা নাই। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাসে ছেলেগুলোকে দেখি তো, ওদের থেকে ওদেরকে দেখার পর ছেলেদেরকে আর দেখতে ইচ্ছা করেনি, কারণ ওরা এক একটা নমুনা। তোর ব্যাচমেট সেজন আমার সত্যি খুব খারাপ লাগছে, বেচারা ছেলেদের। ব্যাচমেটসরা ভালো, আমি তো ফার্স্টেই বললাম ব্যাচমেটস খুব ভালো, ওরা প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড ভালো। কিন্তু তারা বন্ধুই ঠিক আছে। হ্যাঁ, বন্ধুই ঠিক আছে, তারা তাদের এক একটা এক এক রকমের। তো তারপর থেকে কোনো ছেলেকে দেখে আমি না, ঠিক আছে আমি দেখে নে ভাইরা, তোদের অবস্থা কিন্তু ভালো নেই, কিচ্ছু করা গেল না রে। এটা কিন্তু সবার কাছেই যাবে, কোনো অসুবিধা নেই, সবাই দেখবে, নট এন ইস্যু। এটা এমন কোনো ব্যাপার না। এরপর যদি তুই কলেজে গেলি, ক্লাসে গেলি, তোর ব্যাচমেটরা রেগে যদি যায়, ওটাতে আমার কিছু করার নেই, কিন্তু বাট দে ডিজার্ভ টু নো দ্য ট্রুথ, তো আই হ্যাড টু ডু ইট। না, তারা জানে মেবি, আমি বলি মুখের উপরই বলে দিই যে তোরা তোরা তোদের দ্বারা কিছু হবে না। কিচ্ছু করা গেল না রে, সো স্যাড। কিন্তু আমি করিনি বলে কি করবে না সেটা ঠিক না, সবাই করো প্রেম। কলেজ লাইফে প্রেম করা উচিত, এই তো অবশ্যই। কলেজ লাইফে যদি কেউ না প্রেম করো, সে কিন্তু জীবনে কিছু করনি, এটাই মনে হবে তার। দেখ, কনসিডারিং তুই সেকেন্ড ইয়ারে পড়িস, তুই এটা বলছিস, তাহলে ভাব আমি একজন মাস্টার্সের স্টুডেন্ট, তাহলে আমার কত কিছু এক্সপিরিয়েন্স থাকার কথা এই বিষয়ে। ও বিষয়ে আজকে আমরা না হয় নাই বললাম, বা থাক, দ্যাট উইল বি লেফট ফর আনাদার ডে। এবার কলেজ হলো, প্রেম হলো, অ্যাডমিশন হলো, পড়াশোনাও নিশ্চয়ই হচ্ছে। পড়াশোনা কি করছিস না তখনও? এবার টেনশন না, আবার পড়তে হবে, কি পড়বো, যা পড়া আছে ওটাই একটু পড়ে নিই। না না, পড়াশোনা চলছে, কলেজের আলাদা পড়াশোনা, অ্যান্ড সেলফ পড়াশোনা বলে একটা জিনিস আছে। সেলফ পড়াশোনাটা খুবই দরকার কলেজে উঠে, কারণ কলেজে যেটা হয় সেটা হয় থিওরিটিক্যালি, তোমার কলেজ বুঝিয়ে দেয় যে তোমার পরবর্তীকালে লাইফটা কীরকম হবে, কিন্তু সেলফ স্টাডি বলে জিনিসটা যেটা আছে, তোমাকে সেটাকে নিজেকেই করতে হবে না। তো সেলফ স্টাডিজ করতেই হয়, তোমাকে সেলফ স্টাডি করতেই হয়। সেলফ স্টাডি খুব ইম্পর্টেন্ট, এটা আমিও তোর সাথে এগ্রি করি। এটার সেলফ স্টাডির মতন সব থেকে ভালো জিনিস আর কিছু হয় না। সে অ্যাট এনি পয়েন্ট ইন লাইফ হোক, সেটা তোমার ক্লাস একদম ইউকেজির থেকে হোক, কি তোমার কলেজ লাইফে শেষ, কি তুমি যখন চাকরি করছো তখনও ভাবো, একটা চাকরিতে প্রেজেন্টেশনও তুমি দিতে গেছো, সেলফ স্টাডি করে তোমার টপিকটা যদি ইম্পর্টেন্সে তুমি যদি না জেনে যাও, তুমি কোনোদিন একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে না। সো হেন্স সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলেজ লাইফ নিয়ে তো হলো, কলেজে ঢোকা হলো, কলেজে নানা রকম নিয়ে কথাও হলো। এবার এই যে 12-এর পর বোর্ডসের এক্সামের পর যে কম্পিটিটিভ এক্সামসগুলো দিলি, একটা কম্পিটিটিভ এক্সামের যে প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন তো আর আমার নিশ্চয়ই নর্মাল যে এক্সাম থাকে তার সাথে মেলে না।
তো সেই যে প্যাটার্ন আলাদা হচ্ছে, সেটার যে প্রিপারেশন আলাদা হচ্ছে, সেটার সাথে তুই কীভাবে ডিল করছিস? ব্যাপারটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আলাদা হয়ে গেছে, সেমিস্টার পার্ট পার্ট হয়ে গেছে, তো সেইখানে ওয়েমার শিটের এক্সাম হয়েছে এখন শুনলাম। যেটা আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন একবারই এক্সাম হয়েছিল, তো তখন এমনি যেরকম নর্মালি আমরা স্কুলে দিতাম সেরকম টাইপেরই ছিল। কিন্তু যখন আমি ফার্স্ট টাইম এক্সাম দিই WBJEE-তে, তো সেইখানে ওয়েমার শিটের পেপার ছিল, তো সেইখানে আমি একটু প্যানিক হয়েছিল, কারণ আমি কোনো দিন ওয়েমার শিটে এক্সাম দিয়েছিলাম ছোটোবেলায়, বাট তখন ততটা না ভেবেই দিয়েছিলাম। বাট এটা অনেকটা ডিফিকাল্ট ছিল যে আমার জন্য, যে একটা ওয়েমার শিটের এক্সাম অ্যান্ড আমি কিভাবে সলভ করবো, অ্যান্ড পাশাপাশি কেউ ছিল না, আমি চিন্তা ভাবনা কাউকে জিজ্ঞাসা করবো। আর ওই টাইমে জিজ্ঞেস করলে কেউ বলবে বলবে না। ওটা ডু অর ডাই সিচুয়েশন। হ্যাঁ, অ্যান্ড তো যাই হোক, ডিফিকাল্ট ছিল ওইটা। ফার্স্ট টাইম দেখছি পেপারটাকে, ফার্স্ট টাইম, অ্যান্ড আমার তো রুলসগুলো পড়তে পড়তে মানে হাফ টাইম চলে গেছে। তারপর রুলস হলো, তারপর এখানে একটা টপিক থাকে, যে টপিক বলবেন, একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার পয়েন্টিং থাকে। তো 1/4 বলে একটা নেগেটিভ পয়েন্টিং, যে ভুলে গেছি কিছু এরকম ছিল, যে 1/3 বা 1/4 তুমি কাটা যাবে নেগেটিভ নাম্বারে। আমি রুলস পড়ে খুব এনজয় করেছিলাম, যে হ্যাঁ আমি তাহলে তো সবগুলো দাগ দিয়ে দিতে পারি। আমি জানলাম না জানলাম কোনো ব্যাপারই না, তো আমি সবই দাগ দিয়েছিলাম। তারপরে জানতে পারি আমার নেগেটিভের নাম্বারে আসে। কিছু তো করেই এসেছিস। কিছু তো করে এসেছি। ওএমআর নিয়ে আমার একটা খুব বাজে মেমোরি আছে। আমার মনে আছে এটা ক্লাস 10-এর বোর্ড এক্সাম, আমার ছিল সিবিএসই বোর্ড। আচ্ছা। তো 10-এর বোর্ড এক্সামে কী হতো, যে লিখতে তো হতো, হ্যান্ড রিটেন এক্সামই হতো, বাট যে ফ্রন্ট পেজটা হতো ওটা ওএমআরের মধ্যে নামটাকে গোল 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 করতে হতো। আচ্ছা। তো এবার যখন নাম গোল, আমার নামটা এমনি খুব বড়, তো বাই দ্য টাইম লোকেরা নাম গোল করা, রোল নাম্বার গোল করা, সব ওএমআর সার্কেলিং করা কমপ্লিট হয়ে গেছে, লোকেরা কোয়েশ্চেন পেপার পড়তে যেত, আমি তখনও বসে নিজের নামের সারনেম গোল 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 করে যাচ্ছি। এই ওএমআর গোল করা জিনিসটা খুবই একটা পেইনফুল টাইপের জিনিস আমার তো মনে হয়। আমারও। আর সব থেকে যেটা আমার মনে আছে এখনও, আমি নিট দিয়েছিলাম, নিটের সময় ওএমআর গোল 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 প্রচুর করেছিলাম। আর ওটা তো ছিল যে ডু অর ডাই সিচুয়েশন, 180 মিনিটস 180 কোয়েশ্চেন্স, এটা আমি কোনোদিন বলতে পারবো না। সে মানে লাইফ একদম হাতের মধ্যে নিয়ে এসে গোল স্পিডের মধ্যে করতে হবে, ভাবারও যেন অ্যাজ কোনো সময় নেই। এটা যা তা ওই এক্সপিরিয়েন্স মনে পড়লেই সত্যি। না, নিট আমি দিইনি। আমি বায়োলজিতে এত ভালো ছিলাম যে নিট দেবো, আমার ইচ্ছা করেনি কোনো দিন নিট দেওয়া। অ্যান্ড আমার নামটাও বড়, যেহেতু আমিও এরকম করতাম, এক্সাম হলে পড়ে যেতাম। কিন্তু নিট অ্যান্ড WBJEE, যে কোনো একটাকে বেশি করে ভালো করে প্রিপারেশন করো। দুটো তো করা সম্ভব হয় না, কারণ এটা বায়োলজিটা ইনক্লুড হয় নিটে, এই দিক দিয়ে ম্যাথটা চলে যায়, কিন্তু একসাথে চারটেকে টেনে নেওয়া সম্ভব হয় না। কেউ টানতেও পারে, কেউ কেউ তো করে, কেউ কেউ দুটোই দেয়। এরকম আমি অনেক ছিল যে আমার ব্যাচমেট যারা নিট দিয়েছিল, তারা জেইও দিয়েছিল, বাট সারপ্রাইজিংলি তারা নিটের জন্য কোচিং নিয়ে এত কষ্ট করে পড়ে জেইতে ভালো র্যাঙ্ক করলো। মানে বোঝা যায় না যে কে কোনটায় কী পড়বে। হ্যাঁ, না কোনো একটাতে প্রিপারেশন ভালো করে নাও, না দুটো অ্যাটেম্প করতে পারো দুটোই, কিন্তু একটাতে প্রিপারেশন ভালো করে নাও, যে কোনটাতে তুমি ভালো হবে। এটা তো একদমই উচিত, যে আমার ফোকাসটা ঠিক থাকা উচিত, যে আমি কোনটার উপরে মেইনলি টার্গেট করব, যে আমি ওইটাই আমাকে পেতে হবে, যে না পেলে আমার হবে না, এইটাকে মাথায় রাখতে হবে। তুমি ছোটোবেলা থেকে একটা ড্রিম নিয়ে রাখো, যে আমাকে হয়তো এটাই করতে হবে, এটাই মানে করলে আমি স্যাটিসফাই হব। যেমন আমার ছিল, আমি ইঞ্জিনিয়ারিং, এত কিছু জানতাম না যে ইঞ্জিনিয়ারিংয়ে এত কিছু হয়, বাট স্টিল আমার একটা ড্রিম ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো অ্যান্ড সেটা নিয়ে এগাবো। তো এটাই হয়েছে, আমি এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এরপর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছিস, আস্তে আস্তে তুই ইঞ্জিনিয়ার হয়ে যাবি, তারপর তুই চাকরি করবি, ইউল বি অ্যাট হাই প্লেসেস, হোপিংস দ্যাট। তো এটা তো ছিল তোর এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স। আই এম শিওর এখানে অনেক অডিয়েন্স রয়েছে যারা দেখবেন, যে এটার থেকে অনেক কিছু শিখতে পারবে, শিখে তারা রিয়েলাইজ করবে যে না, এই প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট, এই প্রিপারেশনের টাইমে কাম থাকা কতটা ইম্পর্টেন্ট। কারণ এই যে তুই বললি, কে এসে বলবে, কে এসে কী করবে, এরকম নানা রকম অনেক লোকে অনেক কিছু বলবে, বাট সেটাকে আমাদেরকে মাথার উপরে এফেক্ট করতে দিলে চলবে না।
আর যে এক্সাম যেটার উপরে আমরা পড়বো সেটাকে ফুললি ফোকাস করে সেটার উপরে যাতে আমার কোনো পয়েন্ট মিস না হয় সেইভাবে আমরা এক্সাম দিতে যাব। তো লাস্টে তুই যদি কিছু এন্ডিংয়ের সময় বলতে চাস আমাদের অডিয়েন্সের জন্য। হ্যাঁ, কাম থাকো, সবসময় কাম থাকো, প্যানিক করে কোনো লাভ নেই, অ্যান্ড কারো কথা শুনো না, নিজের জন্য ভাবো যে নিজে কি করতে চাও, অল টাইম কাম থাকো, আর কিছু না। আমি তো বলবো যা পড়বে মজা করে পড়ো, জিনিসটাকে বোঝো, বুঝে পড়লে তোমাকে মুখস্থ করতে হবে না। যেহেতু তোমাকে মুখস্থ করতে হবে না, তোমার মাইন্ড অনেক ক্লাটার ফ্রি থাকবে, তুমি একবারে পড়ে অনেক কম টাইমে তুমি অনেক কিছু বুঝে তুমি সেটাকে আনসার করতে পারবে। তো আই হোপ যে এটা থেকে আমাদের অডিয়েন্সরা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে যে কতটা ইম্পর্ট্যান্ট এই প্রিপারেশনের টাইমটা, আর এই কলেজ ঢোকার আগের থেকে এই বোর্ডের শেষের এই যে মাঝখানের টাইম পিরিয়ডটা। So thank you guys. Stay tuned for more. It was lovely hosting an episode with you. Thank you so much.